তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ 6 মাসে অপ্রদর্শিত সম্পদ বৈধ করেছেন ৬,৯৩৭ জন, রাজস্ব আদায় ৮৮০ কোটি টাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর তাগিদ জানিয়ে মিয়ানমারকে চিঠি, পাশে থাকার আশ্বাস জাপানের। পিকে হালদার কানাডায় তথ্য দুদকের পাওনা টাকা ফেরত পেতে হাইকোর্টে ভুক্তভোগীরা। ময়মনসিংহে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 7, এক পরিবারের 6 জনের বাড়ি নেত্রকোনায়। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। গত 6 মাসে অপ্রদর্শিত সম্পদ বৈধ করেছেন ৬,৯৩৭ জন। এতে রাজস্ব আদায় হয়েছে ৮৮০ কোটি টাকা। রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন ১৮৮ জন, বাকিদের কেউ স্থাবর অস্থাবর সম্পদ বৈধ করেছেন, আর কেউ বিনিয়োগ করেছেন আবাসন খাতে। দীর্ঘদিন ধরেই অপ্রদর্শিত সম্পদ বৈধ করার সুযোগ দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে এবার সুযোগ অবারিত করা হয়, দেয়া হয় পুঁজিবাজার ও ব্যাংকে বিনিয়োগের সুযোগ, এমনকি স্থাবর অস্থাবর সম্পদও বৈধ করার সুযোগ রাখা হয়। এনবিআর কর্মকর্তারা জানান, ৩০ ডিসেম্বর পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন ১৮৮ জন, কর আদায় হয়েছে ২২.৫ কোটি টাকা। আর আবাসন সহ অন্য খাতে সম্পদ বৈধ করেছেন ৬,৭৪৯ জন, যা থেকে কর এসেছে ৮৫৮ কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা জানান, বর্তমান আইনে আগামী জুন পর্যন্ত অপ্রদর্শিত সম্পদ পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে, বৈধ করা যাবে অপ্রদর্শিত সম্পদও। সেক্ষেত্রে দিতে হবে সংশোধিত রিটার্ন। জানুয়ারি জুনের মধ্যে কেউ যদি ইনভেস্টমেন্ট করে এবং সেটা যদি নির্দিষ্ট ফর্মে ডিসিটির কাছে জানিয়ে দেয় 10% ট্যাক্স দিয়ে, সেটা সুতরাং সে সুযোগ নিতে পারে। কিন্তু প্রপার্টির ক্ষেত্রে যেটা বললাম, ইনভেস্টমেন্টের সুযোগ নাই, বাট আগে যদি কেউ করে থাকে, আনডিসক্লোজ থাকে, রিটার্নে শো না করে থাকে, সেটা এখন সে 10% ট্যাক্স দিয়ে রিটার্ন দিয়ে তাকে নিতে হবে। বিশ্লেষকেরা বলছেন, অল্প অপ্রদর্শিত সম্পদের মালিকেরা সুযোগ নিলেও বড়রা তেমন নিচ্ছেন না। বারবার এমন সুযোগ দেয়াকে অনৈতিকও বলছেন তারা। এই ধরনের সুযোগ সাধারণ মানুষ যারা আইনি প্রক্রিয়াতে 30% বা 25% হারে কর দিচ্ছে, তারা কিন্তু খুবই ক্ষুব্ধ বোধ করে। কারণ এটা তাহলে তাদেরকে এটা উৎসাহিত করে যে ঠিক আছে, কর না দিলে পরবর্তীতে আমি এই ধরনের সুযোগ করে দিলে আমি তখন 10% আমি করটা দিয়ে দিতে পারবো। কর্মকর্তারা জানান, যারা সুযোগ নিচ্ছেন না তাদের প্রতি ভবিষ্যতে কঠোর হবে এনবিআর। অপ্রদর্শিত সম্পদ বৈধ করার সুযোগ দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরেই। অতীতে এই সুযোগ সবচেয়ে বেশি কাজে লাগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেবার এই খাত থেকে রাজস্ব আয় হয় ৮০০ কোটি টাকা। তবে এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার অপ্রদর্শিত সম্পদ বৈধ করেছেন প্রায় ৭,০০০ মানুষ, রাজস্ব আয় হয়েছে ৮৮০ কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা আরও বাড়বে। এনবিআরের তথ্য মতে ৩০ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিয়েছে প্রায় ২.৫ লাখ করদাতা, আদায় হয়েছে ৩,৭৬৪ কোটি টাকা। এছাড়া সময় আবেদন করেছেন আরও ১.৫ লাখ করদাতা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর তাগিদ জানিয়ে মিয়ানমারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ১ জানুয়ারি দেশটির স্টেট কাউন্সিলর দপ্তরের মন্ত্রী টিন সোয়েকে চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মিয়ানমারের মন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রোহিঙ্গা প্রসঙ্গটিও তুলে ধরা হয়েছে। একই সাথে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার যে অঙ্গীকার মিয়ানমার করেছে তাও মনে করিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী টিন সোয়েকে। এ সময় মন্ত্রী আরও জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ভারতের পাশাপাশি জাপানও কাজ করবে বলে ঢাকাকে আশ্বস্ত করেছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কৌশলগত কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের পক্ষ নিয়েছে চীন এবং নীরব থেকেছে ভারত। এই বিষয়টি বাংলাদেশ আগে থেকেই অবহিত ছিল বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এই বছরে আমরা এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটা চালু করতে চাই, যাতে শুরু হয়। আপনারা জানেন আমরা কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আমার কাউন্টার পার্ট মায়ানমার ওনাকে বলেছি যে আফটার ভেরিফিকেশন আপনারা বলেছেন তাদের ইউ উইল প্রোভাইড সেফটি অ্যান্ড সিকিউরিটি, এটাই আমাদের ডিমান্ড। আপনারা বলেছেন সেইটা আপনারা প্রোভাইড করবেন, এবং আপনারা এটাও বলেছেন যে আপনারা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করবেন যাতে ওরা ভলেন্টারিলি যায়, কিন্তু প্রগ্রেসটা হয়নি। তার জন্য পলিটিক্যাল উইলটা দরকার। আর এই নববর্ষে আমরা আশা করব যে আপনারা আপনাদের কথা রাখেন। মানুষের অধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন অপরাধের ধরন পাল্টেছে, পুলিশকেও তা নিয়ন্ত্রণে সেভাবে গড়ে উঠতে হবে। সকালে পুলিশের 37তম বিসিএস ব্যাচের নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। প্রাপ্ত হন 37তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের এই আয়োজন করা হয় রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ নবীন পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় দায়িত্ব পালনে জনগণের মৌলিক অধিকার ও আইনের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কাজ করতে হবে আরও দক্ষতার সাথে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, আর মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে, আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না। মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে। পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেবে, এবং আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করব। আধুনিকায়নের সাথে সাথে বদলাচ্ছে অপরাধের ধরনও। এজন্য নানা পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে পুলিশকে আধুনিক বাহিনীতে গড়ে তোলা যায় সে ব্যাপারে সরকারের নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। অপরাধীকে শনাক্ত করা এবং মামলা তদন্তে প্রকৃত তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টার, ডিএনএ ল্যাব, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। এবং বাংলাদেশ পুলিশে সংযোজিত হতে যাচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার, ট্যাকটিক্যাল বেল্ট, যাতে অপারেশনকালীন সময় তাদের ডিউটিতে বা যারা ডিউটিরত এবং যে সমস্ত ফোর্স কাজ করবে তারা যেন হ্যান্ড ফ্রি থেকে আরও অধিক দক্ষতার সাথে অপরাধ দমন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি। ফেসবুক ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সংগঠিত অপরাধ থেকে তরুণ প্রজন্মকে বিরত রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। বিশেষ করে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের সুস্থ জীবন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 27 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 এবং নারী 11 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 7,626 জনের। 180টি ল্যাবে 24 ঘন্টায় 10,925 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 835 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.64%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,16,019 জনে। সুস্থ হয়েছেন আরও 978 জন। এ নিয়ে মোট সুস্থ 4,60,598 জন। ভারতে জরুরি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পেল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। একই সাথে ভারতের বিজ্ঞানীদের তৈরি টিকা কোভ্যাক্সিনও ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা। ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া প্রথম টিকা এই দুটি। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের দিক দিয়ে ভারতের অবস্থান দ্বিতীয়। এ পর্যন্ত দেশটিতে করোনা রোগীর সংখ্যা 1,03,00,000-এর বেশি, মারা গেছে প্রায় 1.5 লাখ। ভাইরাসের কবল থেকে বাঁচতে ভ্যাকসিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল ভারতবাসী। অবশেষে শেষ হলো অপেক্ষার পালা।
শনিবারই অক্সফোর্ড ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়ার সুপারিশ করে ভারতের সরকারি বিশেষজ্ঞ কমিটি। এর একদিন পর জরুরি ভিত্তিতে ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিল দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা। তবে শুধু অক্সফোর্ড নয়, ভারতের কোম্পানি বায়োটেকের তৈরি টিকারও অনুমোদন দেয়া হয়েছে। টিকা দুটি হল অক্সফোর্ড ও সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং বায়োটেকের কোভ্যাক্সিন। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভিজি সোমানি জানান, দুটি টিকাই 100% নিরাপদ। এ নিরাপত্তার ক্ষেত্রে সামান্যতম উদ্বেগ থাকলে অনুমোদন দেয়া হতো না বলেও জানান তিনি। বাকি সব ভ্যাকসিনের মতো এই দুটি টিকার ক্ষেত্রেও হালকা জ্বর, ব্যথা এবং অ্যালার্জির মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে বলে জানান সোমানি। Vaccines of Messrs. Serum and Bharat Biotech are being approved for restricted use in emergency situation. অনুমোদনের পর প্রথম দফায় 3 কোটি নাগরিককে টিকা কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিয়েছে ভারত সরকার। এর মধ্যে রয়েছে 1 কোটি স্বাস্থ্যকর্মী ও 2 কোটি প্রথম সারির করোনা যোদ্ধা। এছাড়া পুরো দেশে বিনামূল্যে টিকা সরবরাহের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এদিকে ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত দুটি ভ্যাকসিনই ভারতে তৈরি। এটি সব ভারতীয়ের জন্য গর্বের বিষয় বলে টুইট বার্তায় মন্তব্য করেন তিনি। এদিকে সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকার 3 কোটি ডোজ পেতে চুক্তি করেছে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মা। অপেক্ষা ছিল ভারতের চূড়ান্ত অনুমোদনের। এবার ভারতে অনুমোদন পাওয়ায় আশার আলো দেখছে বাংলাদেশও। সাদিয়া আফরিন। কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পলাতক পিকে হালদারের কাছ থেকে টাকা ফেরত পেতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগীরা। পিপলস ইন্টারন্যাশনাল লিজিংয়ের 4 জনকে এ সংক্রান্ত মামলায় পক্ষভুক্ত করেছে আদালত। এছাড়া পিকে হালদারের কানাডায় অবস্থানের কথা জানিয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে দুদক। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মোহাম্মদ সোহেলের বেঞ্চে এ শুনানি হয়। 4টি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের অন্তত 10,000 কোটি টাকা পাচার করে লাপাত্তা প্রশান্ত কুমার হালদার গত বছর ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের আমানতকারীরা টাকা ফেরত পেতে হাইকোর্টে শরণাপন্ন হন। এবার আদালতে গেলেন পিপলস ইন্টারন্যাশনাল লিজিংয়ের 4 আমানতকারী। অভিযোগ আছে, এই প্রতিষ্ঠানের প্রায় 6,000 আমানতকারীর 3,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন পিকে হালদার। মুস্তাফা জামান আব্বাসী আমার চাচা। আব্বাসউদ্দিন আহমেদ সাহেবের বাসাটা বিক্রি করে উনি যেটা পেয়েছিলেন সেটা উনি ওখানে রেখেছেন, এবং এটা এই নিউজটা শোনার পরে যখন থেকে টাকা বন্ধ হয়ে গেছে উনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। আমার সমস্ত সেভিংসগুলো পিপলস লিজিংয়ে রেখেছি, এবং রেখে যে কি পরিমাণে ভুল করেছি এখন বুঝতে পারতেছি। আমার বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য এই টাকাটা আমি আমানত হিসেবে রেখেছিলাম। বাংলাদেশ ব্যাংক যেহেতু এটার একটা লায়াবিলিটিজ আছে, তাদের আমি পোর্টফোলিও দেখেই রেখেছিলাম। এদিকে পিকে হালদার ও তার ভাই প্রীতিশ হালদার সহ পরিবারের সদস্যদের কানাডার ঠিকানা হাইকোর্টে জমা দিয়েছে দুদক। একই সাথে তাকে গ্রেপ্তারে যে কোনো সময় ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে বলে আদালতকে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। রেড অ্যালার্ট জারির পর্যায়ে আছে, এইটা যে কোনো সময় হতে পারে, ইভেন কাজও হয়ে যেতে পারে। দুদকের মামলার অভিযোগপত্রের কাজ এগিয়ে চলছে, খুব তাড়াতাড়ি আশা করছি অভিযোগপত্র দাখিল হবে। পরে পিপলস ইন্টারন্যাশনাল লিজিংয়ের কয়েকজন ভুক্তভোগীকে এ মামলায় পক্ষভুক্ত করেছে হাইকোর্ট। কোর্ট ওনাদের বক্তব্য শুনে আবেগপ্রবণ হয়ে ওনাদেরকে এই মামলায় পক্ষভুক্ত করে নিয়েছেন এবং ওনাদেরকে পার্সোনালি অ্যাফিডেভিট আকারে এটা জমা দিতে বলেছেন। ওনাদের কোনো আইনজীবী লাগবে না, ওনাদের বক্তব্য ওনারা নিজেরাই দিবেন। এ বিষয়ে পরবর্তী শুনানি মঙ্গলবার। এর আগে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুদকের কাছে জানতে চেয়ে শতপ্রণোদিত রুল দেয় হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি মধ্যবর্তী তামাশা বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিএনপি আওয়ামী লীগের মতো কোনো আন্দোলন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের কারচুপির সব রেকর্ড বিএনপির দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের সময়ে ভোটের দিন সকাল 9টার আগেই নির্বাচন শেষ হয়ে যেত। সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়েও
বিএনপি কিছুই করতে পারেনি। করোনার এই সংকটেও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি আশানুরূপ এবং দেশ সফলভাবে এগিয়ে চলছে বলেও দাবি করেন তিনি। 2022 সালের মধ্যে সবগুলো মেগা প্রকল্প উদ্বোধন করতে সরকার কাজ করছে বলেও জানান সড়কমন্ত্রী। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তারা কি কাজ করেছে এ পর্যন্ত? খণ্ড খণ্ড 2-4টা মিছিল হবে, তাও তো তারা ঘরে বসে বসে মোবাইল ফোনে পুলিশের গতিবিধির খবর নেয়। তো এটা বুঝে যদি কোথাও গিয়ে দাঁড়ানো যায়, তো এইটা তো হয় না। তারা সক্ষমতাটা তো এই পর্যন্ত দেখাতে পারলো না। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 7 জানুয়ারি সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে 10 জানুয়ারি সব পৌরসভা এবং মহানগরে অনুষ্ঠিত হবে মানববন্ধন। আপনার সাংবাদিক বলেন যে এলাকায় 157 জন গত বছরে আপনার কারাগারে। চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, শাকসবজির দাম বেড়েছে। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি করার প্রতিবাদে আগামী 7 জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত করবে বিএনপি। হাসপাতাল থেকে নবজাতককে নিয়ে বাড়ি ফিরতে পারলেন না নেত্রকোনার মাদ্রাসার শিক্ষক ফারুক হোসেন। দুর্ঘটনায় সড়কেই নিহত হন তিনি সহ তার পরিবারের 6 সদস্য। দুপুরে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনায় প্রাণ গেছে মোট 7 জনের। ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক ছেলে সহ পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় নেত্রকোনায় ফিরছিলেন মাদ্রাসা শিক্ষক ফারুক হোসেন। নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের গাছতলা বাজার এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকাগামী হযরত শাহজালাল পরিবহনের একটি বাস। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যু হয় 7 জনের। তাদের মধ্যে আছেন ফারুক হোসেন, তার স্ত্রী মাসুমা খাতুন, তাদের 3 দিন বয়সী শিশু বোন জুলেখা খাতুন, ভাই নিজামউদ্দিন, ভাবি জোসনা বেগম এবং অটোরিকশা চালক রাকিবুল হাসান। একটা অটোরিকশা যখন ক্রস করে মানে চেঞ্জিটা তখনকার শাহজালাল গাড়িটা সামনে পড়ে যায়, মানে একবারে মাছ ঠিক মিডিলে মারিয়ে দিচ্ছে। আমরা যখন দৌড়াদৌড়ি করে গাড়ি ব্যারিকেড দিয়ে দাঁড়া করাইছি তখন দেখলাম সবগুলি লোক ভিতরে মারা গেছে। দুর্ঘটনার পর বাসটি আটক করেন স্থানীয়রা। বাসটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নবজাতক শিশু সহ মোট 7 জন মারা গিয়েছে। সিএনজি এবং শাহজালাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে আমি স্থানীয়ভাবে জেনেছি। মাদ্রাসা শিক্ষক ফারুক হোসেনের বাড়ি নেত্রকোনার পূর্ব ধলায়, আর অটোরিকশা চালক রাকিবুলের বাড়ি ময়মনসিংহ সদরের চরলক্ষ্মীপুর গ্রামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় 4.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইলেকট্রনিক্স পণ্যের কারখানার আগুন। চলছে ডাম্পিংয়ের কাজ। এর আগে বেলা 11:15টার দিকে উপজেলার টিপরদি এলাকার একটি ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্মন জানিয়েছেন, খবর পেয়ে প্রথমে 5টি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। পরে মেঘনা ও গজারিয়া থেকে আরও 7টি ইউনিট যোগ দেয়। 3তলা ভবনের নিচতলার একটি স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কারখানাটিতে কর্মরতদের সবাই বের হয়ে এসেছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়। সুনামগঞ্জের দিরায়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণের পরিকল্পনা ছিল বাস চালক শহীদ এবং তার সহযোগীর। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ। তিনি জানান, 2 আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। গত 26 ডিসেম্বর বিকেলে সিলেটের লামাকাজি থেকে সুনামগঞ্জের দিরাই যাচ্ছিলেন কলেজ ছাত্রী। সুজানগরে পৌঁছার পর সব যাত্রী নেমে গেলে একা হয়ে যায় সে। সুযোগে চালক ও সহযোগী কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বাস থেকে লাফিয়ে পড়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নেয়। সেদিনই সুনামগঞ্জের দিরাই থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়।
28 ডিসেম্বর বাসের সহযোগী রশিদ আহমেদকে গ্রেপ্তার করে পিবিআই। তার দেয়া তথ্যে বাসের চালক শহীদকে শনিবার গ্রেপ্তার করে সিআইডি। ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, পারে না। শহীদ ড্রাইভার শহীদ এই ব্যাগটা এরকম ছিঁড়ে ফেলে ব্যাগের ভিতরে যত কিছু আছে সিটের মধ্যে ফেলে দেয়। তো ভিকটিম একটা পর্যায়ে শহীদকে ওভারপাওয়ার করে সামনে এসে দরজা খুলে চলন্ত বাস থেকে লাফে নেমে যায় এবং মাথায় এবং হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পুলিশও বলছে ওই ছাত্রীকে গণধর্ষণের পরিকল্পনা করছিল আসামিরা। গ্রেপ্তার হওয়ারা প্রাথমিক স্বীকারোক্তিও দিয়েছে। এই ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের ড্রাইভার ছিল, এই গাড়িটির ড্রাইভার ছিল, এই হলো মূল আসামি। গতকালকে সিআইডি তাকে সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হয়। 2 আসামিকে সুনামগঞ্জের আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারি মাসে অন্তত আরও 3টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে সারা দেশে আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা কিছুটা বাড়বে জানিয়েছেন তারা। পৌষের মাঝামাঝিতেও শীতের তীব্রতা ততটা নেই। ক্রমশ বাড়ছে তাপমাত্রা, কুয়াশাও কম। তবে মাসের শেষ নাগাদ শীত বাড়তে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর বিভাগ, যশোর, শ্রীমঙ্গল, বদলগাছি, রাজারহাট, তেঁতুলিয়াতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকা আগামী 1 থেকে 2 দিন পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে বলছে আবহাওয়ার পূর্বাভাস। সকালে তো খুব ঠান্ডা, কুয়াশা এমনি দেখা যায় কম, খুব ঠান্ডা। বিছন ধান হলুদ হয়ে যাচ্ছে, বাড়তেছে না, বিছন ধানের খুব করুণ অবস্থা। তবে জানুয়ারির 10 তারিখের পর থেকে দেশে বইতে পারে একটি তীব্র শৈত্যপ্রবাহ। এ সময় তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়া মাসের মাঝামাঝি ও শেষে আরও 2টি মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছেন তারা। জানুয়ারি মাসে মোট 3টা শৈত্যপ্রবাহ সম্ভাবনা রয়েছে, মৃদু থেকে মাঝারি ধরনের। এর ভিতরে একটি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহটা উত্তরবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা। আর দিনের তাপমাত্রাটা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা বাড়বে। ঢাকায় অন্যবারের তুলনায় এবার শীত কম পড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে এই মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অধিদপ্তর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 জানুয়ারি ঢাকা থেকে সৌদি আরব যাবে বিমানের ফ্লাইট। করোনার ঝুঁকিতে নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল 2 সপ্তাহ। সেই অনুযায়ী আজ চালু হওয়ার কথা থাকলেও যাত্রীদের করোনা সনদ ইস্যুতে দেরি হচ্ছে আরও 3 দিন। এই সময়ে বিপাকে পড়েছে 5000 সৌদি প্রবাসী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় 31 ডিসেম্বর আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। চলাচল বন্ধ করে দেয়া হয় সড়ক ও সমুদ্র পথেও। ফলে বাংলাদেশ থেকে সৌদির ফ্লাইটও বন্ধ হয়ে যায়। হঠাৎ এমন সিদ্ধান্তে যাত্রা বাতিল হয় প্রায় 5000 সৌদি প্রবাসীর। 13 দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নেয় স্বাগত জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। আমরা তো তোলা মাত্রই আমরা চালাবো, সৌদি আরব বিমান না চালানোর মতো কোনো কার্যক্রম তো নাই। আমাদের ওইখানে ফ্লাইট খুব ভালো চলছে, আমাদের বিপুল সংখ্যক লোক ওইখানে আছে। আমরা ব্যান্ড উঠার সাথে সাথে আমরা সৌদি আরব আমাদের ফ্লাইট অপারেট করি। বিমান কর্তৃপক্ষ বলছে 6 জানুয়ারি থেকে সৌদি যেতে পারবেন প্রবাসীরা। এক্ষেত্রে পুরনো যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে না, তবে নতুন করে করোনা পরীক্ষা করাতে হবে। কেবলমাত্র কোভিড টেস্টের সার্টিফিকেট না থাকলে আমরা আজকে থেকেই চালাইতে পারতাম, কিন্তু কোভিড টেস্টের রিপোর্ট লাগবে, এই জন্য আমরা 6 তারিখ থেকে দিচ্ছি ফ্লাইট। এদিকে যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের কেউ সৌদি যেতে চাইলে 14 দিনের আইসোলেশনে থাকতে হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। পারিবারিকভাবে ও আওয়ামী লীগের উদ্যোগে পালিত হচ্ছে তার মৃত্যুবার্ষিকী। সকালে পরিবারের পক্ষ থেকে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুপুরে তাকে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া দিনভর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলেন, সৈয়দ আশরাফ সব রাজনৈতিক দলের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন। 2019 সালে 3 জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 1-11 পরবর্তী সময়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ। এরপর 2009 এবং 2012 সালে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে গত 26, 27 এবং 28 ডিসেম্বর প্রচারিত ক্ষমতার অপব্যবহার ও নিয়ম দুর্নীতির বিষয়ে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন।
প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন সংবাদ প্রচারের কারণে তার নিজের এবং পরিবারের সুনাম ক্ষুণ্ণ এবং দেশ বিদেশে উজ্জ্বল ভাবমূর্তির ক্ষতি হয়েছে। দুঃখ প্রকাশ করে প্রতিবাদ লিপি যথাযথভাবে প্রচার না করলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন এমপি বাহাউদ্দিন। তিনি দাবি করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে একটি মানহানির মামলায় 2015 সালে আদালত থেকে 10 কোটি টাকার ডিক্রি পাওয়ার পর আক্রোশ থেকে তার বিরুদ্ধে নতুন করে সংবাদ করা হয়েছে। সম্প্রতি ওই এমপি অবৈধভাবে পাহাড় কেটে রাস্তা করার ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে টেলিফোনে হুমকি দেন এবং অশালীন আচরণ করেন, যার সংবাদ শুধু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নয়, দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ এবং প্রচার পায়। এছাড়া 2015 সালের মামলার ডিক্রি এমপির পক্ষে গেলেও উচ্চ আদালতে তা খারিজ হয়। দাপট দেখিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংস 6-8-এর লড়াইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে 2-0 গোলে। গ্রুপ পর্বের পারফরমেন্সে দু দলের পার্থক্য ছিল স্পষ্ট। কোয়ার্টার ফাইনালে তাই ফেভারিট হিসেবেই শুরু করে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল চ্যাম্পিয়নদের। দ্রুতই আসে সাফল্য। 9 মিনিটে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন রিক্রুট রাউল অস্কার বেসেরা। প্রতিপক্ষ রক্ষণে চাপ তৈরি করেও ব্যবধান বাড়িয়ে নিতে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। শেষ দিকে স্কোর শিটে নাম তুলেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন ডি সিলভা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ নিতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। দেশের জার্সিতে প্রত্যাশা পূরণ সহজ হবে না জানেন ভালো করেই। প্রত্যাশার চাপ সামলে দিতে চান নিজের সর্বোচ্চ। দ্বিতীয় সারির উইন্ডিজের বিপক্ষে শতভাগ সাফল্য চান বিশ্বসেরা অলরাউন্ডার। বলছেন স্বাভাবিক খেলা খেলতে পারলেই আসবে সাফল্য। সাকিবের সঙ্গে দেশে ফিরেছেন তার মা শিরিন রেজা। গত 29 অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা শেষ হয় সাকিবের। এরপর বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার হয়ে খেলেন তিনি। টুর্নামেন্টের মাঝপথে তার শ্বশুর অসুস্থ হয়ে পড়লে 15 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন টাইগার অলরাউন্ডার। 10 জানুয়ারি শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। আইসোলেশন এবং অন্যান্য করোনা বিধি সম্পন্ন করে অনুশীলনে যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর সেই সঙ্গে শেষ করছি সংবাদ সন্ধ্যা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 মাসে অপ্রদর্শিত সম্পদ বৈধ করেছেন 6,937 জন। রাজস্ব আদায়ে 880 কোটি টাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর তাগিদ জানিয়ে মিয়ানমারকে চিঠি, পাশে থাকার আশ্বাস জাপানের। পিকে হালদার কানাডায় তথ্য দুদকের। পাওনা টাকা ফেরত পেতে হাইকোর্টে ভুক্তভোগীরা। এবং ময়মনসিংহে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 7, এক পরিবারের 6 জনের বাড়ি নেত্রকোনায়। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।